শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং টু অল। আমাদের আজকের টপিক হচ্ছে আমরা ইয়ারফোনালের শর্ট সাজেশন যেটা পাঠাচ্ছিলাম গ্রুপে, সেটার উপরে আজকে একটু ওভারভিউ আলোচনা করব। এর পরবর্তীতে আমরা টপিক শুরু করব। তো আমাদের আজকের টপিক্সের মূল বিষয়বস্তু হচ্ছে আমরা যে আমাদের আপকামিং এক্সাম যেটা হবে ইয়ার ফাইনাল এক্সাম, এই ইয়ার ফাইনাল এক্সামের জন্য আমাদের কোন কোন টপিক্সটা বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। তো এখানে শর্ট সাজেশনটা মূলত আমি ইংলিশ ভার্সনের জন্য তৈরি করছিলাম এবং এই সেম টপিক্স বাংলা ভার্সনের জন্য একই টপিকস, কারণ এখানে সাবজেক্ট সেম, সিলেবাস সেম, কোনো পার্থক্য নাই, শুধুমাত্র টপিকস গুলো ইংলিশে লেখা। তো আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হবে না। অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং থেকে তোমাদের যেটা 2 স্টার দেওয়া আছে, তো 2 স্টারের ভিতরে কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড ব্যান্ডউইথ, তোমাদের এই ব্যান্ডউইথ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, কারণ ব্যান্ডউইথ কমিউনিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। ব্যান্ডউইথ বেশি হলে সাধারণত সিগন্যাল স্ট্রেংথ অনেক ভালো পাওয়া যায়, এই জন্য মূলত কমিউনিকেশনের ভিতরে ব্যান্ডউইথের এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের পরীক্ষাতে ব্যান্ডউইথ থেকে একটা বা দুইটা ম্যাথ থাকতে পারে, তবে একটা ম্যাথ আসতে পারে। এই জন্য ব্যান্ডউইথের যতগুলো ক্লাসিফিকেশন দেওয়া আছে এবং ব্যান্ডউইথ হিসাব করার যে ওয়ে আছে বা উপায় আছে, সেই সূত্র বা সেই ফর্মুলাগুলো একটু শিখে নিও, যে একটা ট্রান্সমিশন চ্যানেলের মধ্যে দিয়ে কত স্পিডে কত বিট গেলে সেটা ব্যান্ডউইথ কত হবে। সেকেন্ড হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড এবং মোড। এটা অনেক বোর্ডে আসছে, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড। তো এখানে এই ডেটা ট্রান্সমিশন মেথড থেকে কোন প্রশ্ন আসতে পারে? সাধারণত আমরা মেথড বলতে যেটা বুঝি সেটা হলো সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং আইসোক্রোনাস। এই তিনটা মেথডের ভিতর থেকে তোমাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস মেথড। আর মোডের মধ্যে আমাদের পড়তে হবে সিমপ্লেক্স এবং হাফ ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স মোডও ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে মোবাইল কমিউনিকেশন সম্পূর্ণ ফুল ডুপ্লেক্স মোডে ঘটে থাকে। হাফ ডুপ্লেক্স মোডে হয় ওয়াইফাই এবং ফুল ডুপ্লেক্স মোডে ওয়াইম্যাক্স টেকনোলজি সাধারণত কাজ করে। আর আরেকটা হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট মোড। এই তিনটা মোডের মধ্যে তোমরা সব থেকে গুরুত্ব সহকারে পড়ে নিবা ব্রডকাস্ট ডেটা ট্রান্সমিশন, এবং ভিডিও কনফারেন্সিং এর জন্য পড়ে নিবা মাল্টিকাস্ট মোড। এরপরে আসি মিডিয়াম অফ ডেটা কমিউনিকেশন, অর্থাৎ এখানে মূলত মাধ্যম বোঝানো হয়েছে যে আমরা কোন কোন মাধ্যমগুলা ব্যবহার করতে পারবো। এখানে মাধ্যমের ভিতরে আমরা সবাই জানি যে মাধ্যমের ভিতরে কোনটা বেশি ইম্পর্টেন্ট। এখানে মিডিয়াম অফ ডেটা কমিউনিকেশনের ভিতরে তার মাধ্যম আর তারবিহীন মাধ্যম। তার মাধ্যমের ভিতরে যে সমস্ত টপিকগুলো আসছে, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, তারপরে তোমার বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড। কেবল মিডিয়া থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবারের পরে টুইস্টেড পেয়ার কেবল এবং কোয়াক্সিয়াল কেবল, তিনটা কেবলই পড়তে হবে। তবে তোমাদের এই পরীক্ষার জন্য পড়তে হবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সের যে তোমার ইনফ্লুয়েন্স বা যে প্রভাবটি আছে, সেই ইএমআই প্রভাব থেকে মুক্ত কেবল ব্যাখ্যা করো। অর্থাৎ ইএমআই মুক্ত কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, এই কেবলের ব্যাখ্যা লিখতে হবে। এবং ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ তারবিহীন কমিউনিকেশন বা তারবিহীন যোগাযোগ। এই ক্ষেত্রে তোমাকে মাইক্রোওয়েভ সিগন্যালটা বেশি করে পড়তে হবে। অধ্যায় নাম্বার 2 এর ওয়্যারলেস কমিউনিকেশনের টপিকস থেকে তোমার মাইক্রোওয়েভ সিগন্যালটা বেশি করে পড়তে হবে। এরপরে আসি মোবাইল কমিউনিকেশন অ্যান্ড ভেরিয়াস জেনারেশনস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের অনেক ধরনের আহ, তোমার টেকনোলজি আছে, তার ভিতরে যেটা আমাদের বর্তমানে 4G বা 4th জেনারেশন অফ মোবাইল, এই 4th জেনারেশনের যে বৈশিষ্ট্যগুলি দেওয়া আছে সেগুলো পড়তে হবে। আর মোবাইল কমিউনিকেশনের মধ্যে আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে জিএসএম আর সিডিএমএ, এই দুইটা টেকনোলজির পার্থক্য পড়তে হবে। অর্থাৎ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, দ্যাট ইজ কল্ড জিএসএম, আর সিডিএমএ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এই দুইটার পার্থক্য পড়তে হবে। এই দুইটার পার্থক্য হচ্ছে মোবাইল কমিউনিকেশনের মধ্যেই পড়বে। মোবাইল কমিউনিকেশনের ভিতরে দুইটা জ্ঞানমূলক প্রশ্ন খুবই কমন, সেটা হলো ফ্রিকোয়েন্সি হপিং এবং হ্যান্ড অফ। ফ্রিকোয়েন্সি হপিংটা হচ্ছে কখনো কোনো একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি কোনো সময় কমে যায়, মনে করো তুমি হাঁটা অবস্থায় তোমার অনেক সময় সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্লো হয়ে গেল এবং তুমি খুব স্লো ভয়েসে কথাটা শুনতে পারছো। তো এই অসুবিধাগুলা দূর করার জন্য স্বয়ংক্রিয়ভাবে সিগন্যাল ফ্রিকোয়েন্সি বা বেড়ে যাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় ফ্রিকোয়েন্সি হপিং। আর হ্যান্ড অফ হচ্ছে একাধিক বেজ স্টেশন বা একাধিক মোবাইলের টাওয়ার
যখন তুমি পরিবর্তন করো এই সময় ঠিক টার্মিনাল পয়েন্টে সাধারণত কলটা ড্রপ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এই যে কল ড্রপ হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় হ্যান্ড অফ। সো কম্পিউটার নেটওয়ার্কিং থেকে যেগুলো আসতে পারে, কম্পিউটার নেটওয়ার্কিং এর খুবই ইম্পর্টেন্ট টপিকস, কারণ এখানে সাধারণত কম্পিউটারের ক্ষেত্রে ল্যান নেটওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট। সাধারণত আমরা জানি প্যান, ল্যান, ম্যান এবং ওয়ান, এই চারটা হচ্ছে ভৌগোলিক অবস্থানগত বিন্যাস অথবা দূরত্বের বিচারে কম্পিউটার নেটওয়ার্কিং এর ভিতরে এই চারটার মধ্যে তোমাদের পড়তে হবে ল্যান্ড নেটওয়ার্ক বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা অনেক সময় পরীক্ষাতে দেখবা থাকবে। তোমাদের এমন কোনো বোর্ড এক্সাম নেই সাধারণত কম্পিউটার নেটওয়ার্কিং থেকে প্রশ্ন আসে না। এরপরে আসি টোপোলজি। টোপোলজি থেকে এবারে কোশ্চেন থাকবে। টোপোলজি খুবই ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম সবগুলো বোর্ডেই টোপোলজি থেকে কোশ্চেন আসে। তো টোপোলজি থেকে কি আসবে? টোপোলজি থেকে সাধারণত রিং টোপোলজি এবং মেশ টোপোলজির ভিতরে কোনটা ভালো ব্যাখ্যা করতে বলা হয়, অথবা বাস টোপোলজি এবং স্টার টোপোলজির পার্থক্য আসে, অথবা স্টার টোপোলজি এর সুবিধা অসুবিধাগুলি লিখো, অথবা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের জন্য যে টোপোলজি গুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যাখ্যা করো। তো সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক টোপোলজিটা খুবই ইম্পর্টেন্ট টপিক এই পরীক্ষার জন্য, তোমাদের অবশ্যই পড়তে হবে নেটওয়ার্ক টোপোলজি। দেন ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং থেকে সাধারণত ক্লাউড সার্ভিসের যে মডেলটি আছে সেই মডেলটা পড়তে হবে, আর ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞাটা পড়তে হবে। অধিকাংশ পরীক্ষাতে সাধারণত ক্লাউড কম্পিউটিং এর ডেফিনেশন আসে, আর ক্লাউড সার্ভিসের যে কয়েকটা ধাপগুলি আছে সেই ধাপগুলা তোমাকে লিখতে বলা হতে পারে, যেমন ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, তারপরে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, তারপরে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এই সার্ভিস গুলাকে তোমার ব্যাখ্যা করতে বলতে পারে। সো অধ্যায় নাম্বার 2 এর গুরুত্বপূর্ণ টপিক গুলো নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি। এখন তোমরা এই টপিক গুলো পড়লে মোটামুটি উদ্দীপকের সি আর ডি নাম্বার কমন পেয়ে যাবা। আচ্ছা, এখন আসি অধ্যায় নাম্বার 3-এ। অধ্যায় নাম্বার 3-এর নাম্বার সিস্টেম থেকে প্রতি বছরই পরীক্ষাতে আসে বোর্ড এক্সামে, এবারও তোমাদের আসবে। নাম্বার সিস্টেম থেকে কোন ধরনের অঙ্ক আসবে? নাম্বার সিস্টেমের রূপান্তর অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে অঙ্কগুলি আছে সেখান থেকে থাকবে, এবং একই সাথে তোমার সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ অর্থাৎ নাম্বার সিস্টেমের অ্যাডিশন এবং সাবট্রাকশন, যেমন বাইনারি সংখ্যার বিয়োগটাও অনেক পরীক্ষাতে আসে। আর বাইনারি সংখ্যার বিয়োগের বিষয়টাও কিন্তু পরবর্তী আমার সারিতে ব্যাখ্যা করা হয়েছে। তো উপরে নাম্বার সিস্টেম যেটা আছে, নাম্বার সিস্টেম কি বা নাম্বার সিস্টেমের মধ্য থেকে আরেকটা আসছে নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি বলতে কি বুঝো। তারপরে হচ্ছে তোমার একটা নাম্বার দিল, সেই নাম্বারের পরের নাম্বারটা কত, যেমন একটা নাম্বার দিল 7, বললো তার পরের সংখ্যাটি হলো 10, ব্যাখ্যা করো অক্টাল নাম্বার সিস্টেমে। অথবা একটা নাম্বার দিল এফ এর পরের সংখ্যাটি দিল 10, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে ব্যাখ্যা করো। তো এরকম তোমার নাম্বারগুলো ব্যাখ্যা করতে বলতে পারে। আর নাম্বার অ্যাডিশন সাবট্রাকশন বা ইন বাইনারি সিস্টেম, এটা দেখো খুবই ইম্পর্টেন্ট। এখানে বাইনারি পদ্ধতির মাধ্যমে কোনো সংখ্যার যোগ বিয়োগ নির্ণয় করতে বলা হতে পারে। আর হচ্ছে সাইন বিট নাম্বার, যেটা আমরা বলি চিহ্ন বিট সংখ্যা, অর্থাৎ একটা সংখ্যা পজিটিভ কি নেগেটিভ সেই বিষয়গুলো নিয়ে পরীক্ষাতে আসতে পারে। আর সাইন বিটের পরে তোমার টেস্ট কমপ্লিমেন্ট মেথড, যেটা 2 এর পরিপূরক নিয়ম। সো 2 এর পরিপূরক নিয়ম কিন্তু এমন কোনো বোর্ড এক্সাম নাই যেখানে মোটামুটি থাকে না। প্রত্যেক বছরের বোর্ড এক্সামে 2 এর পরিপূরক থেকে ম্যাথ থাকে। সুতরাং তোমরা 2 এর পরিপূরকের যে বিয়োগের নিয়মটি আছে সেই নিয়মটা আমাদের শিখতে হবে। এরপরে আসে চ্যাপ্টার 3 থেকে। চ্যাপ্টার 3 এর সাম ম্যাথমেটিক্যাল প্রবলেমস এন্ড সলিউশনস, অর্থাৎ চ্যাপ্টার 3 এর কিছু তোমার ম্যাথ দেওয়া থাকবে, যেমন পিতামাতা পুত্রের বয়সের একটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে, সেই মানটাকে তোমার বাইনারি অথবা ডেসিমেল অথবা অক্টালে রূপান্তর করা বলা হতে পারে। অথবা এমন হতে পারে যে মনে করো তুমি একটা জমিতে ফসল ফলিয়েছো, সেখানে কত একটা জমিতে কি কি পরিমাণে ফসল ফললো, তারপরে কি পরিমাণ নষ্ট হলো, এগুলোর পার্থক্য বের করতে হবে। অথবা তোমার যে পরিমাণ ফসল হচ্ছে নষ্ট হয়েছে সেই পরিমাণ ফসলের অক্টাল মান বের করতে হবে। অর্থাৎ এখানে মূলত সেটা সংখ্যা পদ্ধতির ভিতরেই পড়বে। এরপর আসি বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান থিওরেম এবং সত্যক সারণী। এটা দেখো অনেকগুলো বোর্ডে আসছে। বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান থিওরেম এন্ড ট্রুথ টেবল, এখান থেকে তোমাদের বুলিয়ান অ্যালজেব্রাটা পড়তে হবে। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক নিয়ম এবং সহায়ক নিয়মগুলো পড়তে হবে। এবং এর পাশাপাশি বুলিয়ান অ্যালজেব্রার আমরা অনেকগুলো ম্যাথ পড়েছিলাম, ম্যাথগুলো পড়তে হবে। যদি বুলিয়ান অ্যালজেব্রার ম্যাথ যদি তোমাদের কারো কাছে পিডিএফ ফাইল আকারে না থাকে, সেক্ষেত্রে আমাকে নক করিয়ে মেসেঞ্জারে, আমি পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিব। সবার কাছে কি বুলিয়ান অ্যালজেব্রার পিডিএফ ফাইলটা আছে? স্যার। আচ্ছা, আমি অন্যদের রেসপন্স জানতে চাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ রেসপন্স করো। জি স্যার আছে।
আচ্ছা, ওকে। এরপরে আসে দেখো গেট, তোমাদের লজিক গেট থেকে কোশ্চেন এবারও থাকবে। লজিক গেট থেকে সাধারণত বেশি প্রশ্ন আসে ইউনিভার্সাল গেট থেকে বা সার্বজনীন গেট থেকে। আর সার্বজনীন গেট থেকে প্রশ্ন আসে, কারণটা হচ্ছে ইউনিভার্সাল গেট দিয়ে সাধারণত সবগুলা গেট ডিজাইন করা যায়, এই জন্য আমরা গেটের ভিতরে ইউনিভার্সাল গেটটা সবাই মনোযোগ সহকারে পড়ে নিব। বিশেষ করে ন্যান্ড এবং নর গেটের ব্যবহার করতে হবে। এনকোডার এবং ডিকোডার সার্কিট, এটা সাধারণত কোনো বোর্ড এক্সামে আমি এখনো পর্যন্ত দেখি নাই, তবে সাধারণত এনকোডার এবং ডিকোডারের ডেফিনেশন আসতে পারে, অথবা খ নম্বরে আসতে পারে যে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তরের যে ডিভাইস সেটা ব্যাখ্যা করো, অথবা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরের ডিভাইস ব্যাখ্যা করো, তখন তোমাকে এনকোডার এবং ডিকোডার ব্যাখ্যা করতে হবে। এরপর আসি অ্যাডার সার্কিট। সো অ্যাডারও অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। অ্যাডার হচ্ছে তোমার আহ, দুইটা আছে, একটা হলো হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার সার্কিট। তো হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের মধ্যে সাধারণত পরীক্ষাতে কোনটা বেশি আসছে? সাধারণত পরীক্ষাতে ফুল অ্যাডার সার্কিট ইমপ্লিমেন্টেশন করতে বলা হয় বা বাস্তবায়ন করতে বলা হয় বা ইউজিং হাফ অ্যাডার সার্কিট, অর্থাৎ তোমার দুইটা হাফ অ্যাডারের মাধ্যমে বলা হতে পারে যে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করো, অথবা বলা হতে পারে যে কেবলমাত্র ইউনিভার্সাল গেট ব্যবহার করে তুমি ফুল অ্যাডার সার্কিট বাস্তবায়ন করো, অথবা হাফ অ্যাডার সার্কিট বাস্তবায়ন করো। অর্থাৎ তোমার এখানে সার্কিটের বিষয়টা হচ্ছে অ্যাডারের মধ্যে থেকে কোশ্চেন এবারও কিন্তু থাকবে পরীক্ষাতে। এরপরে রেজিস্টার এবং কাউন্টার, দিস ইজ দ্য লাস্ট টপিক ফ্রম চ্যাপ্টার নাম্বার 3 ডিজিটাল ডিভাইসেস। সো রেজিস্টারের ভিতরে যেটা আসবে সেটা হচ্ছে যে দুইটা বা তিনটা বিট তোমাকে দিয়ে দিবে, এরপরে ওই দুইটা বা তিনটা বিট মেমোরির মধ্যে স্টোর করতে হবে। সো এটা হচ্ছে আমাদের রেজিস্টারের পার্ট। রেজিস্টার হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার এবং শিফট রেজিস্টার, এই দুইটা হলো মূলত রেজিস্টারের পার্ট। এর ভিতরে একটা হলো পিপো বা প্যারালাল ইন প্যারালাল আউট, আর একটা হচ্ছে পিসো বা প্যারালাল ইন সিরিয়াল আউট। তো আমি তোমাদের যখন রেজিস্টার পড়াইছিলাম তখন আমি ডিটেইলস আলোচনা করেছিলাম যতটুকু আমার মনে পড়ে। তারপরে যদি অসুবিধা হয় বলে মনে হয় সেক্ষেত্রে পরীক্ষার পূর্বে আমি ছোট একটা লেকচারে তোমাদের রেজিস্টার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিয়ে দিব। এবার কাউন্টার, কাউন্টার থেকে কি আসবে? কাউন্টার থেকে শুধুমাত্র ডেফিনেশন আসবে। আর কাউন্টার থেকে সাধারণত বড় প্রশ্ন আমি এখনো দেখি নাই, যদিও তোমাদের বইয়ে কাউন্টার সম্পর্কে অনেক লেখা আছে। বিশেষ করে কাউন্টারের টপিক যতগুলো বইয়ে লেখা আছে সবগুলো পড়ার প্রয়োজন নাই, শুধুমাত্র অ্যাসিনক্রোনাস কাউন্টার এটা একটু দেখে নিও। এখন আসি চ্যাপ্টার নাম্বার 4 এর ভিতরে কোনগুলো পড়তে হবে। চ্যাপ্টার নাম্বার 4 এর ভিতরে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে তোমার প্রথম হলো ওয়েব ডিজাইন এন্ড ওয়েবসাইট স্ট্রাকচার। ওয়েব ডিজাইন এন্ড ওয়েবসাইট স্ট্রাকচার থেকে প্রত্যেক বছরই কোশ্চেন থাকে, এবারও তোমাদের ওয়েবসাইট স্ট্রাকচার থেকে প্রশ্ন আসছে। সো এখানে ওয়েবসাইটের যে স্ট্রাকচার গুলো দেখানো হয়েছে বা ওয়েবসাইটের ক্ষেত্রে সাধারণত অনেক সময় আমরা কোডিং লিখে আউটপুট বের করি না, আমরা সরাসরি কোডিংটা আগে লিখে নিই এবং কোডিং এর পরে আউটপুটটা শো করতে বলি। কিন্তু পরীক্ষার প্রশ্নে কিন্তু এমনও আনকমন বিষয় এসেছে এবার, সেটা হচ্ছে যে তোমার কোড দেওয়া আছে এবং কোডের আউটপুট তৈরি করতে হবে। অন্যান্য সময় তোমার আউটপুট দেওয়া থাকে, সে আউটপুটের ঠিক যে মান যেভাবে বসানো আছে সেই আলোকে তোমার কোডিং লিখতে হয়। আবার এমনও হতে পারে যে তোমার জাস্ট সমস্ত কোডিং দেওয়া আছে, এখন তোমার এই কোডিংটা দেখে তোমার আউটপুটের মানটা বের করতে হবে। তো এটা খুবই সহজ নিয়ম। এটা হচ্ছে তুমি যদি সিরিজ সার্কিটের ফর্মুলা জানো তো সেক্ষেত্রে খুব সহজে এটা উত্তর করতে পারবা। আমার কথা কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? হ্যালো। জি স্যার। আচ্ছা, ওয়েবসাইটের স্ট্রাকচারের ভিতর থেকে তোমাদের মনে রাখতে হবে যে লিনিয়ার স্ট্রাকচার, তারপরে তোমার হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, তারপর হচ্ছে ট্রি বা মেনু বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলো পড়তে হবে। এগুলো থেকে পরীক্ষাতে অবশ্যই কোশ্চেন থাকবে। না, বেসিক কনসেপ্ট অফ এইচটিএমএল, এইচটিএমএল সিনট্যাক্স এন্ড লেআউট, এখানে এইচটিএমএল এর ক্ষেত্রে তোমার কিছু মৌলিক নিয়মগুলো আছে, নিয়মগুলো পড়তে হবে, এবং এইচটিএমএল এর ট্যাগ গুলো লেখার যে নিয়ম বা কৌশল সেগুলা পরীক্ষাতে আসতে পারে। এরপরে আসছে এইচটিএমএল ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং ট্যাগ থেকে মোটামুটি এবারও কিন্তু বোর্ড এক্সামে কোশ্চেন থাকবে। ফরম্যাটিং ট্যাগের ভিতরে তোমার আমি কয়েকটা ট্যাগ লিখে দিয়েছিলাম, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ডেল, ইনসার্ট, আয়রন স্ট্যাগ, এরকম সিমিলারলি সমগোত্র ধরনের ট্যাগ আছে, যেমন সাবস্ক্রিপ্টের জন্য সাব, সুপারস্ক্রিপ্টের জন্য সুপ। সো এই যে ফরম্যাটিং ট্যাগের মাধ্যমে আমরা যেটা করি সেটা হচ্ছে কোনো একটা লেখাকে বিভিন্ন ফরম্যাটে আমরা রূপদান করি। তো সেক্ষেত্রে অবশ্যই এইচটিএমএল ফরম্যাটিং ট্যাগটা পড়ে নিবা। হাইপারলিংকও পড়তে হবে, বিকজ হাইপারলিংকের মাধ্যমে সাধারণত কোনো ওয়েবসাইটে লিঙ্ক আপ করা হয় বা কোনো ইমেজের কোনো লিঙ্ক আপ করা হয়। সো হাইপারলিংক ট্যাগটা অনেক ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ইমেজ কে অ্যাড করতে হবে, সো অ্যাডিং ইমেজ। সো ইমেজ কে অ্যাড করার জন্য এইচটিএমএল ট্যাগটা হচ্ছে খুবই সিম্পল।
সেটা হচ্ছে imgsrc, দেন হচ্ছে ইমেজ নেম, তারপরে ডাবল কোটেশন ক্লোজ, তারপর তোমার হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ, দেন তার হচ্ছে ক্লোজ করার পরে যেটা করতে হবে সেটা হলো ইমেজের ক্ষেত্রে আমাদের অবশ্যই সোর্সটা লিখতে হবে, রাইট? সো সোর্স হলো ইমেজের ড্রাইভ লোকেশন, আমরা কোন ড্রাইভে ইমেজটা রেখে দিয়েছি সেই লোকেশনটা আমাদের আগে সেভ করতে হবে। সেভ করার পরে আমাদের কিন্তু সেই ইমেজটা নিবে। ক্লিয়ার? এখন বুঝতে পারছো? এরপরে আসি ক্রিয়েটিং টেবল। তো টেবল ক্রিয়েট করার জন্য এইচটিএমএল কোড অলরেডি তোমরা হয়তো অনেক স্যারের কাছে পড়েছো এবং অলরেডি শিখেছো। তো এইচটিএমএল কোডিং এর ক্ষেত্রে তোমার টেবলের ক্ষেত্রে টেবলটা হচ্ছে ইম্পর্টেন্ট। টেবলের রো স্প্যান, কল স্প্যান এগুলো পড়তে হবে। এইচটিএমএল লেআউটটা কি বোঝাচ্ছে? লেআউটটা হচ্ছে এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা কোডিং এর মধ্যে সাধারণত যে ডেটাগুলা ইনসার্ট করি ওই ডেটাগুলো কিভাবে বসবে সেটা হলো মূলত তার লেআউট বোঝাচ্ছে, রাইট? এরপরে আসি তোমার ওয়েব পেজ ডিজাইনিং এন্ড ওয়েবসাইট পাবলিশিং। তো এখানে আমাদের লাস্ট টপিক ছিল ওয়েব পেজ ডিজাইনিং। তো ওয়েব পেজ ডিজাইনিং বলতে বোঝানো হচ্ছে যে বিভিন্ন ওয়েব পেজকে নিজের মতো করে, বিভিন্ন ওয়েব কন্টেন্ট নিজের মতো করে কোন ওয়েব পেজে প্রদর্শন করার যে নান্দনিক কাজ বা নান্দনিক যে সৃষ্টিকর্ম, এটাকে বলা হয় ওয়েব পেজ ডিজাইনিং। আর ওয়েবসাইট পাবলিশিংটা হচ্ছে কোন একটা ওয়েবসাইট যখন তুমি তৈরি করলা, এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের সবগুলো ফাইল নিয়ে তোমার সেটা সমন্বয় করে একটা ওয়েবসাইটে তোমার ঢুকাইতে হবে। মানে একটা প্রোটোকলের মাধ্যমে, ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে কোন একটা ওয়েবসাইটে যখন তুমি কোন একটা ওয়েব সার্ভারে যখন সম্পূর্ণ ডকুমেন্টটা ঢুকাবা, তখন তোমার ওইটা উন্মুক্ত করার জন্য একটা অ্যাক্সেস চাইবে। তখন তুমি যদি সেই অ্যাক্সেসটা দিয়ে দাও, সেক্ষেত্রে তোমার যেটা আছে ওয়েবসাইট পাবলিশিং এর ক্ষেত্রে তোমার ওয়েবসাইটটাকে সে অনলাইনে পাবলিশ করে দিবে। তো এখানে একটা বিষয় তোমার মনে রাখতে হবে, সেটা হলো এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল। এখানে একটা ডিভাইস দিবে এক্সট্রা, সেটা হলো এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো সেই এফটিপি এর মাধ্যমে কিন্তু ওয়েবসাইটটাকে পাবলিশ করা হয়, এটাও তোমার মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই 3টা অধ্যায়ের মোটামুটি খুব টফ যেটা সাজেশন আছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করো, ইনশাল্লাহ আমি আনসার দেওয়ার চেষ্টা করছি। স্যার চ্যাপ্টার 2 এর স্যার প্রথম 3টা টপিক সম্পর্কে যদি স্যার আবার একটু বলতেন। চ্যাপ্টার 2 এর প্রথম 3টা হলো কমিউনিকেশন সিস্টেম এন্ড ব্যান্ডউইথ। এখানে ব্যান্ডউইথ এর ভিতরে তোমার একটা ম্যাথ আসতে পারে, কোন চ্যানেলের কত ব্যান্ডউইথ হইতে পারে। ধরো নাও তোমাকে আমি বললাম যে তুমি একটা পরীক্ষা দেওয়ার পরে তুমি আমাকে মেইল করো। তো তুমি বললা যে স্যার মেইল করব, আমার সম্পূর্ণ ডেটা আসছে 20 মেগাবাইট, তো আমি 20 মেগাবাইট ডেটা এখন আমি মেইল করব। তো তুমি 20 মেগাবাইটের ডেটা মেইল করলে আমার আর সেই মেইলটা আসতে কত সময় লাগবে, বা সেই মেইলটা লোড হতে কত সময় লাগবে, বা তার ব্যান্ডউইথ কত, সেটা নির্ণয় করার জন্য একটা ম্যাথ আসতে পারে। আর সেকেন্ড হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড এবং মেথড এবং মোড। মেথড থেকে আমরা যেটা বলি ডেটা প্রেরণের পদ্ধতি, এখান থেকে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে মেথড থেকে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের পার্থক্য, বা অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের মূল প্রয়োগ যেটা আছে এটা পড়তে হবে। আর মোড থেকে হাফ ডুপ্লেক্স মোডটা ভালো করে পড়ে নিও, হাফ ডুপ্লেক্স, ঠিক আছে? আর মোডের ক্ষেত্রে একটা আছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট অ্যাকর্ডিং টু নাম্বার অফ রিসিভার। আমরা 3টা উপায়ে ভাগ করতে পারি, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট। তো সেক্ষেত্রে তুমি মোডের ক্ষেত্রে মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট এই দুটা দেখে নিও। এরপরে 3 নাম্বারটা ছিল হলো মিডিয়াম অফ ডেটা কমিউনিকেশন। যেখানে মিডিয়ামটা হচ্ছে আমরা মিডিয়াম বলতে কি বোঝায়? মিডিয়াম বলতে একটা মাধ্যম বোঝায় যার মাধ্যমে সাধারণত ডেটাগুলো আমরা একটা নির্দিষ্ট ডিভাইসে প্রেরণ করে থাকি। সেখানে মিডিয়ামটা কি? মিডিয়ামটা হচ্ছে একটা ওয়্যারলেস মিডিয়াম বা একটা ওয়্যার্ড মিডিয়াম। তো এইটা ছিল মূলত অধ্যায় নাম্বার 2 এর প্রথম 3টা টপিকস। তো ফাইন, ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর কোন কোশ্চেন আছে তোমাদের আজকে টপিক থেকে, এই শর্ট সিলেবাস থেকে? এনি কাইন্ড অফ কোশ্চেন, আমি আজকে আনসার দিব। নাই কোনো প্রশ্ন নাই তো? স্যার এমনি একটা কোশ্চেন আছে। বলো। স্যার এক্সাম কি অনেক কঠিন হবে আইসিটি? আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন করছো। হ্যাঁ, আমি প্রশ্নের উত্তর সহজভাবে দিচ্ছি, বেশি ঘোরায় পেঁচায় দিচ্ছি না। যে লোকটা হিমালয় পর্বতে ওঠার সাহস রাখে তার কাছে এই বাংলাদেশের তাদিং ডং কোনো ব্যাপার না। আর যে লোকটা ওই বাংলাদেশের সামান্য ছোটখাটো যে পাহাড়গুলি আছে সিলেটে, ওখানে যে ওঠার সাহস রাখে না, সে কখনো বাংলাদেশের তাদিং ডং কেন, সে হিমালয় পর্বত দেখলে ভয় পাবে। তা আমাদের আদমজির প্রশ্নগুলার স্ট্যান্ডার্ড একটু হাই হয়, যেহেতু আদমজি বাংলাদেশের একটা রিনাউন্ড প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের
স্ট্যান্ডার্ড ধরে রাখার জন্য আমরা কোশ্চেনের যে প্যাটার্নটাকে একটু হাই রাখি, যেন সাধারণ কোনো কলেজের স্ট্যান্ডার্ডের প্রশ্ন আমরা কিন্তু তৈরি করি না, কারণ তো আমরা বিশ্বাস করি আমাদের ছাত্রগুলোর যে কোয়ালিটি সেই হিসাবে আমরা প্রশ্ন করি। এখন এই প্রশ্নের কোয়ালিটি, কোনো কোনো ছাত্র এই কোশ্চেনে আবার গোল্ডেন জিপিএ 5 পাবে, আবার এই প্রশ্নে কোনো কোনো ছাত্র এমনও হয়তো হইতে পারে 7টায় ফেল করবে, বাট সে আদম জ্ঞান। সুতরাং আমি বলবো না যে আসলে প্রশ্ন খুব বেশি হার্ড হবে না কঠিন হবে। এটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতা থিওরি অনুযায়ী তোমাকে চিন্তা করতে হবে। যে বলেছিল আপেক্ষিকতা কি জিনিস, সেটা হচ্ছে বলেছিল যে একজন ব্যক্তি যদি গরম কোনো চুলার নিকট দাঁড়িয়ে থাকে তাহলে তার কাছে মনে হবে 10 মিনিট 1 ঘন্টা, আর যখন একজন ব্যক্তি তার প্রিয় মানুষের সাথে বসে গল্প করবে তখন মনে হবে 1 ঘন্টা সমান 10 মিনিট। সো প্রশ্নটা হবে আপেক্ষিক, যে ভালো পারবে তার কাছে সহজ, যে একটা বিষয় বোঝে না তার কাছে হবে সেটা কঠিন। সো আশা করি মিম বুঝতে পারছো। জি স্যার। ওকে, তাহলে এই শর্ট সিলেবাসটা আমি দিছিলাম গ্রুপে, পাইছিলা সবাই? এটাকে গ্রুপে দেওয়া হয়েছিল ইংলিশ ভার্সনেরটা? আচ্ছা, আমি আজকে আবার দিয়ে দিব। তোমরা কি এইটা দেখে বুঝতে পারবা তো? অসুবিধা হবে না, জাস্ট টপিক গুলো দেখে নিয়ে পড়া শুরু করবা। ওকে, লাস্টে কে জয়েন করলা? প্রায় ক্লাসের টাইম কিন্তু আধা ঘন্টা পার হয়ে গেছে। রাফি জয়েন করছো? অমি? ওকে, আমরা এখন একটা উদ্দীপক নিয়ে আলোচনা করি। দেখো, উদ্দীপকের শেষ নয়, অনেকগুলো উদ্দীপক তৈরি করছি আমি। ওকে, আজকে একটা র্যান্ডম বিষয় নিয়ে আলোচনা করি। তোমাদের ভিতরে তোমরা নিজেরাই মতামত দাও, আজকে আমি কোন অধ্যায়ের উদ্দীপক নিয়ে আলোচনা করব। না, আমি আমার পছন্দের একটা অধ্যায় উদ্দীপক নিয়ে আলোচনা করব। এনিওয়ান বলো, আমরা আজকে কোন অধ্যায়ের উদ্দীপক নিয়ে আলোচনা করব? স্যার ব্যান্ডউইথ রিলেটেড ম্যাথ যদি স্যার থাকতো। ব্যান্ডউইথ রিলেটেড ম্যাথ, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমি একটা উদ্দীপক দিই, দেখো। যদি এই ম্যাথটা আসে তারপর 90% ভুল করবে। আমি ম্যাথটা দিচ্ছি, দেখো। ব্যান্ডউইথ খুব সহজ একটা ম্যাথ, কিন্তু এই ম্যাথটা অধিকাংশ স্টুডেন্ট ভুল করবে বিকজ তারা এটা না বুঝে মুখস্থ করছে। দেখো, লিখে নাও। ফাহিম, তোমার কি ঠান্ডা লাগছে? জি মনে স্যার। হচ্ছে হ্যাঁ, অনেক ঠান্ডা লাগছে, তাই না? জি স্যার, জ্বরও ছিল স্যার। এখন কি অবস্থা? এখন স্যার সর্দি বেশি স্যার। আচ্ছা, লিখো। অনলাইন পরীক্ষা শেষে একজন ছাত্র .5 মেগাবাইটের একটি ডেটা তার শিক্ষককে প্রেরণ করলো। উদ্দীপক শেষ। ক নাম্বার? ক নাম্বার লিখো। ক্লাউড কম্পিউটিং কি? ক নাম্বার লিখো। ইএমআই প্রভাব মুক্ত কেবল ব্যাখ্যা করো। গ নাম্বার, উক্ত ডেটা পাঠাতে 2.5 সেকেন্ড
So 2.5, sorry, লিখো 25 সেকেন্ড। 25 সেকেন্ড সময় নিলে ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ কত? ঘ নাম্বার, সর্বনিম্ন প্যাকেটে উক্ত ডেটা প্রেরণ করলে তার প্রেরণের দক্ষতা নির্ণয় করো। প্রশ্নটা লিখে নিয়েছো সবাই? ওকে, এখন আসি ক্লাউড কম্পিউটিং কে। ক্লাউড কম্পিউটিং সম্পর্কে যে কেউ একটু আমাকে বলো যে আসলে ক্লাউড কম্পিউটিং কেন নামকরণ করা হয়েছে ক্লাউডের সাথে মিল রেখে। এটা মিম বলো, ক্লাউড কম্পিউটিং আসলে কি জিনিস? শুনতে পাচ্ছ মিম আমাকে? ওকে, মিমের রেসপন্স নাই। সুরাইয়া বলো তো ক্লাউড কম্পিউটিং কিভাবে কাজ করবে বা ক্লাউড কম্পিউটিং কি? স্যার, ক্লাউড কম্পিউটিং একটা ইন্টারনেট সেবা যা কম্পিউটার ব্যবহারকারীদেরকে কম্পিউটিং এর চাহিদা পূরণ করে। সংজ্ঞা পেয়েছিলাম। মোটামুটি আমি 80% কারেক্ট ধরেই এটা তোমাকে মার্কিং করলাম, সম্পূর্ণ মার্কিং পাইলাম। আচ্ছা, ফারহান বলো ক্লাউড কম্পিউটিং কি? ফারহান আনমিউট করে কথা বলো। আর ক্লাউড কম্পিউটিং হলো যে যে ইন্টারনেটের একটা সেবা যা ব্যবহারকারীর চাহিদা পূরণ করে সহজভাবে, অর্থাৎ ওদের কাছে আমরা সার্ভারে জমা রাখতে পারি কোনো কিছু বা এরকম। আচ্ছা, তাহলে আমি যে তোমাদের ক্লাস নিচ্ছি এটা কি ক্লাউডের অন্তর্ভুক্ত হবে? এখানে স্যার আমরা তো জমা রাখতে পারতেছি না কিছু, এখানে আমরা জমা রাখতে পারতেছি না বা কোনো সার্ভারের মতন। ক্লাউড কি শুধুমাত্র সার্ভারে জমা রাখার সুবিধা দেয়, অন্য কোনো সুবিধা দেয় না? স্যার 3 রকম দেয় মনে হয়। হ্যাঁ, 3 রকম দেয়। শোনো, একটা বিষয় তোমাদের আমি সংক্ষেপে বলে দিই। ইন্টারনেট নির্ভর যত সেবা আছে সবগুলো ক্লাউড সার্ভিস। মোবাইলের ডেটা প্যাক ক্রয় করে তুমি ইন্টারনেটে যা যা ব্রাউজ করবা সব ক্লাউড সার্ভিস। আমি যে অনলাইনে ক্লাস নিচ্ছি ইট ইজ ওয়ান কাইন্ড অফ ক্লাউড সার্ভিস। ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড সার্ভিস এই জিনিসটা একটা ব্রড সেন্স, এটা কিন্তু একটা ছোট বিষয় নয়। পৃথিবীতে ইন্টারনেটের সেবা নেওয়াটা হলো ক্লাউড কম্পিউটিং। এখানে ক্লাউড বলতে বোঝাচ্ছে যে আমি এই যে অনলাইনে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা নিচ্ছি যে সফটওয়্যারের মাধ্যমে, এই সফটওয়্যারের নাম হলো জুম সফটওয়্যার। তাহলে জুম সফটওয়্যারের সেবা নিচ্ছি, তাহলে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস এটাও কিন্তু ক্লাউডের একটা অংশ। ক্লাউডের যে সেবাগুলি ছিল সেখানে ছিল হচ্ছে সাস আর ইয়াস আর একটা হচ্ছে পাস, এই 3টা ছিল সেবা, রাইট? সো সাস মানে হলো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। তুমি যে গুগল প্লে থেকে যত ধরনের সফটওয়্যার ইউজ করো, তুমি অনলাইন বেস যতগুলো সফটওয়্যার ব্যবহার করো সবগুলাই কিন্তু ক্লাউডের সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসের মধ্যে পড়বে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমি জুমে যে ক্লাস নিচ্ছি বা তোমরা যে ফেসবুক ব্রাউজ করো বা ইনস্টাতে কোনো ছবি আপলোড করো সবগুলাই কিন্তু ক্লাউডের অন্তর্ভুক্ত। সো ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটা সেবা যার মাধ্যমে বা যে পদ্ধতির মাধ্যমে বা যে সেবার মাধ্যমে ক্রেতা তার ইচ্ছা মতো, চাহিদা মতো এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় সেবা গ্রহণ করতে পারে নির্দিষ্ট অর্থের বিনিময়ে।
সেকেন্ড কোশ্চেন কি ছিল? সেকেন্ড কোশ্চেন ছিল হচ্ছে ইএমআই বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স এর প্রভাব মুক্ত কেবল ব্যাখ্যা করো। খ নাম্বারটা কোন কেবল ব্যাখ্যা করতে হবে আমাদের? সবাই রেসপন্স করি একসাথে, আমরা সবাই একসাথে। অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার কেবল কেন? স্যার অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে তড়িৎ চুম্বক প্রভাব মুক্ত। আচ্ছা, পরীক্ষাতে যদি বলে যে কেন মুক্ত? স্যার কারণ ওখানে যে কোর ব্যবহার করা হয় সেটা তৈরি হয় স্বচ্ছ কাঁচ বা প্লাস্টিক দিয়ে। স্যার প্রভাব থাকে না তড়িৎ চুম্বকের আর কি। আচ্ছা, আমি একে একটা বাক্য বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে বলতে হবে যে আলোর উপরে কোনো তড়িৎচুম্বক প্রভাব কাজ করে না, আলোর উপরে, ঠিক আছে? জি স্যার। অপটিক্যাল সিগন্যালের উপরে কোনো তড়িৎচুম্বক প্রভাব কাজ করে না। যদিও আলো হচ্ছে এক ধরনের তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, কিন্তু আলোর উপরে তোমার অন্য ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট কাজ করে না, এটা মনে রাখিও। আর তাহলে কার উপরে কাজ করে ইএমআই? এটা কার উপরে কাজ করবে? এটা কাজ করবে কোয়াক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল, অর্থাৎ যে কেবলটা তৈরি হলো তামার তার দিয়ে, সেই তামার তারের ভিতরে সিগন্যাল যখন যায় তখন দুইটা তার পাশাপাশি থাকলে একটা তারের চৌম্বক ক্ষেত্র অন্য তারের উপরে তোমার একটা প্রভাব বিস্তার করবে। এই জন্য বলা হচ্ছে ইএমআই প্রভাব মুক্ত কেবল শুধুমাত্র অপটিক্যাল ফাইবার কেবল। গ নাম্বার বলছে উক্ত ডেটা পাঠাতে 25 সেকেন্ড সময় নিলে ব্যান্ডউইথ কত হবে? আমার মনে হয় এটা সবাই মোটামুটি পারার কথা। এখানে টোটাল সে হলো পরীক্ষা শেষে সে যে ফাইল পাঠিয়েছিল সেই ফাইলের সাইজ ছিল 2.5 মেগাবাইট। এই 2.5 মেগাবাইটের ডেটা পাঠাচ্ছে হচ্ছে তোমার 25 সেকেন্ডে, তাহলে ব্যান্ডউইথ কত হবে বের করে ফেলো। গ নাম্বার লিখো আনসার। লিখো মোট ডেটা, মোট ডেটা 2.5 মেগা বাইট। তাহলে 2.5 ইন্টু 8 মেগাবিট লেখা যায়? সবাই কি জি বুঝতে স্যার। পারছো? জি স্যার। তাহলে 8 2 16, 5 আর 40, তাহলে কত হবে এটা? 20 মেগাবিট। এখন আসি 20 মেগাবিট ডেটা প্রবাহিত হয় কত সেকেন্ডে? কত সেকেন্ডে বলো তো? স্যার 25 সেকেন্ড। 25 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে প্রবাহিত হবে 20 ডিভাইডেড বাই কত? 25 মেগাবিট। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে? 5 আর 5 20, 5 5 আর 25, 4/5 মানে হচ্ছে 0.8 মেগাবিট পার সেকেন্ড। তাহলে 0.8 এমবিপিএস, 0.8 এমবিপিএস মেগাবিট পার সেকেন্ড। তাহলে এটা কি ব্রডব্যান্ডে পড়বে? বলো তো ব্রডব্যান্ডের স্পিড কত? ব্রডব্যান্ডের স্পিড কত সর্বনিম্ন? 1 এমবিপিএস। 1 এমবিপিএস, 1 এমবিপিএস। তাহলে এটা কি ব্রডব্যান্ডে পড়ছে? না স্যার। তাহলে বলতে হবে যে উক্ত ডেটা ব্রডব্যান্ড স্পিডে প্রবাহিত হচ্ছে না, অর্থাৎ তখন ব্যান্ডউইথ হবে দেখো উক্ত ডেটা। সেই লাইনটাও লিখতে হবে। হ্যাঁ দেখো উক্ত ডেটা ব্রডব্যান্ড
স্পিডে প্রবাহিত হবে না। কারণ আমরা জানি ব্রডব্যান্ডের সর্বনিম্ন ডেটা ট্রান্সমিশন রেট বা হার 1 মেগাবিট পার সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে এটা আমরা কোন ব্যান্ড বলবো? আমরা জানি যে ন্যারো ব্যান্ডের স্পিড কত, এটা আমি কিন্তু রাফ করে নিচ্ছি, এটা লিখে নিও। ন্যারো ব্যান্ডের স্পিড কত বলেছিলাম মনে আছে? স্যার 45 বিট পার সেকেন্ড। 45 থেকে 300 বিট পার সেকেন্ড, এত বিপিএস। আর ভয়েস ব্যান্ডের স্পিড কত? স্যার 1200 থেকে 9600। 9600 বিট পার সেকেন্ড। এখন দেখো এই যে 9600 বিট পার সেকেন্ড, তার মানে 9600 ডিভাইডেড বাই 1024 কেবিপিএস, তাই না? কিলোবিট পার সেকেন্ড। তাহলে এটা হিসাব করো তো কত হয়, আনুমানিক কত কেবি? 9.375 9.375 কেবিপিএস, কিলোবিট পার সেকেন্ড, রাইট? তাহলে আমরা যে ব্যান্ডউইথ পেয়েছি সেটা হলো 0.9 কত 0.8 এমবিপিএস, 0.8 এমবিপিএস যেটা পেয়েছি। এটা আসলে কত কেবিপিএস আনুমানিক বলো তো, এটা কত কেবিপিএস? 800। 0.8 দিয়ে 1024 মাল্টিপ্লাই করো, কত হয় দেখো? 819.2 419.2। 819.2 কেবিপিএস। তাহলে এখানে আসলে 819.2 কেবিপিএস, আর ভয়েস ব্যান্ডের স্পিড হলো 9.37 কেবিপিএস। তার মানে এই ব্যান্ডটাকে আমরা কি ভয়েস ব্যান্ড বলবো না আমরা হলো ব্রডব্যান্ড বলবো? এই ব্যান্ডকে সাধারণত কোনো ব্যান্ড নামে আখ্যায়িত করা হয় না, এই ব্যান্ডকে বলতে হবে বিলো ব্রডব্যান্ড, অর্থাৎ ব্রডব্যান্ডের থেকে সর্বনিম্ন, ব্রডব্যান্ড থেকে কম ব্যান্ডের। এবং সেটা যে কোন ব্যান্ডের ভিতরে আসবে এটা আমরা এক্সাক্ট বলতে পারবো না। আমাদের যে সীমা দেওয়া ছিল বা রেঞ্জ দেওয়া ছিল তার ভিতরে একটা ছিল ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ড এবং ব্রডব্যান্ড। সাধারণত 1 এমবিপিএস থেকে ব্রডব্যান্ড লিমিট শুরু হয়, আর এর কম হলে সেটা আমরা দেখবো যে আমাদের ভয়েস ব্যান্ডের স্পিডে সেটা আসছে কিনা। যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কোনো ব্যান্ডের ভিতরে নিয়ে আসতে পারবো না, অ্যাকর্ডিং টু থিওরি, মানে তাত্ত্বিক ভাবে হচ্ছে আমরা নিয়ে আসতে পারবো না। এই জন্য আমি কিন্তু লিখে দিয়েছি যে উক্ত ব্যান্ডের স্পিড ব্রডব্যান্ড থেকে কম, এটা লিখে দিলে হবে। কিন্তু এটা বলতে হবে যে সেটা আবার ভয়েস ব্যান্ড থেকে বেশি। যদি ভয়েস ব্যান্ড থেকে বেশি লিখে দাও সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না বা কোনো ভুল হবে না। এখন আসি ঘ নাম্বার। দেখো ঘ নাম্বারে বলছে যে সর্বনিম্ন প্যাকেটে উক্ত ডেটা প্রেরণ করলে তার প্রেরণের দক্ষতা কত হবে? সর্বনিম্ন প্যাকেটে উক্ত ডেটা প্রেরণ করলে তার প্রেরণের দক্ষতা কত হবে, অর্থাৎ এখানে ডেটা ট্রান্সমিশন এফিসিয়েন্সি বের করতে বলছে, অর্থাৎ আমরা ডেটা প্রেরণের দক্ষতাটা বের করব। এখন দেখো ঘ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। ঘ নাম্বারে আমরা এফিসিয়েন্সি ইটা সমান জানি, সেটা হলো রিয়েল বিট ডিভাইডেড বাই টোটাল বিট ইন্টু কত বলো 100%। এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি বের করতে হবে ঘ নাম্বারের জন্য। এখন ঘ নাম্বারে রিয়েল বিট কয়টা ছিল, প্রকৃত বিট ছিল কয়টা?
2.5 মেগাবাইট, তাই না? 2.5 ইন্টু 8 মেগাবিট, তারপর হলো 2.5 ইন্টু 8 ইন্টু 1024 ইন্টু 1024 এত বিট। এইসব করো, রিয়েল বিট এখানে মাল্টিপ্লাই করে বের করে কত হয় আমাকে জানিয়ে দাও, রিয়েল বিট কয়টা? 20971 20971 520 520 বিট, এটা হলো রিয়েল বিট। এখন দেখো একটা ক্লু দিয়েছে, সর্বনিম্ন প্যাকেটে ডেটা পাঠাতে হবে। সর্বনিম্ন প্যাকেট মানে বোঝাচ্ছে যে অবশ্যই প্যাকেটের মধ্যে ম্যাক্সিমাম ডেটা ঢুকবে। বিষয়টা হচ্ছে এমন যে তোমাকে আমি বাজার থেকে বললাম 5 কেজি গরুর মাংস নিয়ে আসো। এখন 5 কেজি গরুর মাংস তুমি 5টা প্যাকেটও নিয়ে আসতে পারো, আর 5 কেজি গরুর মাংস 3টা প্যাকেটও নিয়ে আসতে পারো, আর 5 কেজি গরুর মাংস একটা প্যাকেটও নিয়ে আসতে পারো। তুমি যদি একটা প্যাকেটে নিয়ে আসো তাহলে সেটা হবে সর্বনিম্ন প্যাকেটে বাজার করে নিয়ে আসলাম। তার মানে কি, প্যাকেটের মধ্যে ম্যাক্সিমাম যতটুকু ক্যাপাসিটি আছে সবটুকুই ধরবে। কিন্তু যদি এমন হয় যে একটা প্যাকেটের লিমিট হচ্ছে 2 কেজি, একটা প্যাকেটের লিমিট হচ্ছে 2 কেজি, এখন আমি যদি বলি যে 5 কেজি মাংস নিয়ে আসতে সর্বনিম্ন কয়টা প্যাকেট লাগবে বলো তো? একটা প্যাকেটের লিমিট 2 কেজি, তাহলে 5 কেজি মাংস নিয়ে আসতে কয়টা প্যাকেট লাগবে? স্যার 3টা। সর্বনিম্ন। আর সর্বোচ্চ? স্যার সর্বোচ্চ তো যত ইচ্ছা আনা যায়। আনা যায়, রাইট। যে আমি 2 কেজির প্যাকেটে আমি যদি 50 গ্রাম করে নিয়ে আসি তাহলে নিয়ে আসতে পারবো, ঠিক না? তাহলে তো ওইটা বলা যাবে না সর্বোচ্চ প্যাকেট কয়টা। এই জন্য প্রশ্নে বলা হয়েছে সর্বনিম্ন প্যাকেটে ডেটা নিয়ে আসতে হলে আমাদের এফিসিয়েন্সি কত হবে। এখন যদি সর্বনিম্ন প্যাকেটে ডেটা আসে তখন আমাদের ম্যাক্সিমাম বিট নিয়ে কাজ করতে হবে। তাহলে এইটা হচ্ছে তোমার আসছে সিনক্রোনাস মেথড থেকে। কোন মেথড? সিনক্রোনাস। আচ্ছা, সিনক্রোনাসের মেথডে সর্বনিম্ন প্যাকেট ছিল 80 অক্ষরের আর সর্বোচ্চ ছিল 132। এটা মনে আছে? 80 থেকে 132টি অক্ষর দিয়ে প্যাকেট তৈরি করতে হবে। তাহলে সর্বনিম্ন প্যাকেট যদি আমি তৈরি করি তার মানে তার ভিতরে সর্বোচ্চ সংখ্যক বিট লোড করতে হবে। তার মানে একটা প্যাকেটে ম্যাক্সিমাম যদি 132 বিট ঢোকে তখন সেটা হবে একটা প্যাকেট। এখন 132টা অক্ষর, এটা বিট না অক্ষর, 132টা অক্ষরে কয় বিট হয়? 8 দিয়ে গুণ করো। 8 দুগুণ 16, 6 হাতে 1, 3 হাতে 24, আর 1 25, 5 হাতে 2, 8 কাটা দিয়ে 10। তাহলে 1056টা বিট যখন তুমি একটা প্যাকেটের মধ্যে লোড করবা এটা হবে সর্বনিম্ন সংখ্যক প্যাকেটের সংখ্যা তখন দাঁড়াবে। তো এটা হচ্ছে একটা সিঙ্গেল প্যাকেট বা একটা ব্লক। আমরা মনে রাখবো যে যেটাই প্যাকেট সেটা হচ্ছে ব্লক। এখন তাহলে যদি আমি বলি যে এখানে একটা ব্লকে বা একটা প্যাকেটের মোট বিট আছে 1056 বিট, তাহলে আমার টোটাল বিট আছে এতটা, তাহলে আমার এখানে মোট কয়টা প্যাকেট লাগবে? মিনিমাম কয়টা প্যাকেট লাগবে হিসাব করো। তাহলে এখন লিখো যে প্যাকেট সংখ্যা। প্যাকেট সংখ্যা হচ্ছে উপরের যে মূল বিট পেয়েছো এই বিটটাকে তোমার ভাগ করতে হবে 1056 দিয়ে। তাহলে 20971520 ডিভাইডেড বাই 1056, এটা উত্তর বলে দাও কত কয়টা হবে প্যাকেট? 19860। 19,000 এক্সাক্ট কত আসছে? এক্সাক্ট হচ্ছে 19859.39। তাহলে 19,860টা প্যাকেট লাগবে। তাহলে এতটুকু বুঝতে পারছো তো সবাই? জি স্যার। ওকে, এখন আসি, এই যে আমরা বলেছিলাম সেন্ডার থেকে রিসিভারে যাবে প্যাকেট, তাহলে এখান থেকে প্যাকেট যাচ্ছে ছোট ছোট প্যাকেট। এই প্যাকেটের মধ্যে বিট আছে 1056টা।
এরকম প্যাকেট দেবে 19,860টা প্যাকেট দেবে। এখন প্রত্যেকটা প্যাকেটের শুরুতে আবার পাঠাতে হবে 16 বিটের তথ্য। এই যে প্যাকেটের শুরুতে যে 16 বিটের তথ্য পাঠাচ্ছ এটাকে বলা হয় হেডার ফাইল, আর প্যাকেটের লাস্টে যাবে 16 বিটের তথ্য, এটাকে বলা হয় টেইলের ফাইল। তাহলে এই 16 বিট যাচ্ছে সামনে, এই 16 বিট যাচ্ছে পেছনে। এই হেডার ফাইলের কাজ আমি ব্যাখ্যা করেছিলাম যে এইটা দিয়ে মূলত রিসিভারের ক্লক বর্তনীকে চালু করে দেবে। চালু করে দিলে রিসিভার তখন তার বিট গুলা নেওয়া শুরু করবে। অর্থাৎ এটা কাজ করে বাসার দারোয়ানের মতো। বাসায় আত্মীয় আসবে, এটা মনে করো আত্মীয় আসলো, এই আত্মীয় ঢোকার আগে দারোয়ান এসে তোমাকে নক করলো, তখন তুমি দরজা খুলে দিলা। খুলে দেওয়ার পরে তুমি এই 1056 জনকে ঢোকাই নিলা। আমি বলেছিলাম যে যদি সিনক্রোনাস হয় সেখানে প্রত্যেকটা অক্ষর যায়, অর্থাৎ অ্যাজ লাইক ইওর কিবোর্ড থেকে কম্পিউটার, কিবোর্ডে যখন আমি একটা কি প্রেস করি তখন 8 বিট যায়। তো 8 বিটের জন্য তোমার বাসার দারোয়ান লাগবে মাত্র একটা স্টার্ট বিট আর 2টা স্টপ বিট। আর এখানে প্রত্যেকটা প্যাকেটে আছে 1056 বিট, তার মানে 1056 বিটকে রিসিভ করতে হলে আমার মেমোরি এর একাধিক বর্তনীকে একসাথে চালু করতে হবে। এই জন্য মেমোরির একাধিক বর্তনীকে চালু করার জন্য সামনে হেডার ফাইল যাচ্ছে 16 বিটের, এবং আবার বন্ধ করার জন্য টেইলার ফাইল যাচ্ছে 16 বিটের। তাহলে এই মোট বিট সংখ্যা হচ্ছে 32 বিট এক্সট্রা বিট পার ব্লকে। তাহলে পার ব্লকে এক্সট্রা বিট হলো 32, লিখলাম পার ব্লক বা পার প্যাকেট। প্রত্যেকটা প্যাকেটের মধ্যে অতিরিক্ত বিট হচ্ছে 32টা। এখন আমাদের মোট প্যাকেট ছিল হচ্ছে মোট প্যাকেট ছিল হচ্ছে 9,860। তাহলে আমি যদি আমাদের টোটাল এক্সট্রা বিট কয়টা হবে দেখে নাও। টোটাল এক্সট্রা বিট হবে 9,860। সরি কত ছিল একটু দেখে নাও, 19,860, 9,000 না, 19,860 ইন্টু 32, এটা গুণ করো। গুণ করলে মোট কতটা হবে, কত হবে বের করে ফেলো। কত আসছে? 6,35,520। 6,35,520, এটা হলো এক্সট্রা বিট। এখন আমি যদি বলি যে টোটাল বিট সমান রিয়েল বিট প্লাস টোটাল এক্সট্রা বিট, রিয়েল বিট প্লাস টোটাল এক্সট্রা বিট। তাহলে আমাদের রিয়েল বিট ছিল কত আর টোটাল এক্সট্রা বিট ছিল, যোগ করে ফেলো। রিয়েল বিট ছিল কয়টা? রিয়েল বিট ছিল হচ্ছে 20971520, 20971520, 20971520, এটা ছিল রিয়েল বিট। আর এক্সট্রা বিট হলো 6,35,520। এটা যোগ করো, যোগ করে ফলাফল কত হবে? 2160 160 সরি স্যার 2160 2160 7040 7040 বিট। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল বিট। এখন তুমি এফিসিয়েন্সি বের করো। এটা সমান রিয়েল বিট ডিভাইডেড বাই টোটাল বিট ইন্টু 100%। রিয়েল বিট কয়টা পাইছো লিখে নাও। রিয়েল বিট হচ্ছে 20। আচ্ছা এই ম্যাথটা সলভ করো, করে আমাকে জানিয়ে দাও উত্তর, সবাই পারবা ইনশাল্লাহ। টু 20971520 আর নিচে হচ্ছে 21607040 ইন্টু 100%। দেখো 95 পয়েন্ট সামথিং আসবে। কত আসছে? 97%, 96 পয়েন্ট সামথিং, 97.0, 97.0, 97%। তার মানে এফিসিয়েন্সি হলো 97%। তার মানে বলতে হবে যে সর্বনিম্ন প্যাকেটে ডেটা পাঠালে, সর্বনিম্ন সংখ্যক প্যাকেটে ডেটা পাঠালে ডেটা প্রেরণের দক্ষতা হবে
ডেটা প্রেরণের দক্ষতা সমান 97% হবে। ওকে, এরপরে তোমাদের আজকে একটা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যক প্যাকেটে ডেটা পাঠাতে হলে ওই সেম ম্যাথ প্যাকেটে ডেটা পাঠাতে হলে এফিসিয়েন্সি কত হবে? ডেটা পাঠাতে হলে বা ডেটা পাঠালে দক্ষতা কত হবে বের করো, লিখো ডেটা পাঠালে দক্ষতা নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। সবাই এটা সলভ করে আমাকে আজকে রাত্রের মধ্যে পাঠিয়ে দিবা। ওকে, সো আজকের মতো ক্লাস শেষ করছি। তোমাদের ক্লাস শুরু করেছিলাম আমি 6:30টায়, আজকে সঠিক সময়ে শুরু করতে পারছি ইনশাল্লাহ। আর আমি আগামী লেকচারে ইনশাল্লাহ তোমাদের চ্যাপ্টার 4 এর কিছু HTML কোড নিয়ে আলোচনা করব। স্যার এটার ক্ষেত্রে অক্ষর 80 হবে না? হ্যাঁ 80 হবে, রাইট। জি স্যার। হ্যাঁ বলো, এনি কোশ্চেন? স্যার আমাদের এক্সামের সিট প্ল্যানিংটা কিভাবে হবে? আচ্ছা